আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এন্ড মুভি এক্সপ্লেনেশন ভিডিও চ্যানেল। আজকে আমরা দেখতে চলেছি কোরিয়ান ড্রামা থ্রিলার সিনেমা ওল্ড বয়। এই সিনেমার গল্পটি আপনাকে বারবার ভাবিয়ে তুলবে, আর এই ভাবনাটাও হবে জঘন্য প্রকৃতির। প্রতিশোধের জন্য মানুষ কতটুকু নিচে নামতে পারে তা অভাবনীয়। এই সিনেমাটির IMDb রেটিং পয়েন্ট হলো 8.4। তো আর দেরি না করে চলুন সিনেমাটি শুরু করা যাক। তবে তার আগে অনুরোধ করে বলছি, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সিনেমার শুরুতে আমরা পরিচিত হই একজন ধনী এবং নেশাগ্রস্ত ব্যক্তি, যার নাম ডাইসু। সে আজ প্রচণ্ডভাবে নেশাগ্রস্ত ছিল এবং এই কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি সেখানে পুলিশ সদস্যদের সাথে অনেক দুর্ব্যবহার করেন এবং তাদের মারধর করেন। ইতিমধ্যে তার বন্ধু সেখানে আসে এবং পুলিশের কাছে ক্ষমা চাওয়ার পর তাকে নিয়ে যায়। তিনি একটি পাবলিক টেলিফোন থেকে তার বাড়িতে কল করে। কলটি তার মেয়ে রিসিভ করে। সে তার মেয়েকে জানায়, আমার প্রিয় মেয়ে, আমি শীঘ্রই বাড়ি ফিরে আসব আর তোমার জন্য অনেক খেলনা এবং উপহার নিয়ে আসব। আমার জন্য অপেক্ষা করো। পরে তার বন্ধুকে কথা বলতে দেয় এবং ডাইসু সেখান থেকে বেরিয়ে আসে। তার বন্ধুর কথা শেষ করার পর যখন তার বন্ধু বাহিরে তাকায়, সে দেখতে পায় ডাইসু সেখানে নেই এবং সে তাকে খুঁজে বের করার অনেক চেষ্টা করে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না, কারণ তাকে কেউ অপহরণ করেছে। রাস্তার উপরে পড়ে থাকা জিনিসপত্র দেখে সেটা জানা যায়। পরের সিনে আমরা দেখতে পাই ডাইসু এক জায়গায় বন্দি। এখন সে একটি দরজার ছোট পথ থেকে মাথা বের করে। এখন যে লোকটি তাকে খাবার দিতে আসে সে তাকে জিজ্ঞেস করে, আমি কি অপরাধ করেছি? তুমি আমাকে এভাবে বন্দি করেছো কেন? এখন লোকটি তাকে উত্তর না দিয়ে ছোট পথের দরজাটি বন্ধ করে ফেলে। এখন তার ধারণা ছিল না যে তারা কেন তাকে এখানে আটকে রেখেছে। এর পিছনে কী কারণ রয়েছে তা আমরা পরবর্তীতে জানতে পারবো। এই রুমটিতে একজন মানুষের প্রয়োজনীয় সব জিনিসপত্র রাখা ছিল। ডাইসু নোংরা হয়ে গেলে তার ঘরে এক ধরনের গ্যাস ছেড়ে দেওয়া হতো। এর ফলে সে অজ্ঞান হয়ে যায়। একদিন তারা তাকে অজ্ঞান করে তার ব্যবহৃত গ্লাস এবং তার শরীর থেকে সিরিঞ্জের মাধ্যমে কিছুটা রক্ত বের করে নেয়। তারপরের দিন ডাইসু জানতে পারে তার স্ত্রীকে কেউ খুন করেছে এবং পুলিশ তার এই হত্যার পিছনে ডাইসুকে অভিযুক্ত প্রমাণ করছে, কারণ যেখানে তাকে হত্যা করা হয়েছিল সেখান থেকে ডাইসুর রক্ত এবং তার ব্যবহৃত গ্লাসটি পাওয়া গিয়েছে। তার স্ত্রীর মৃত্যুর কথা শুনে ডাইসু অনেক ভেঙে পড়ে, কিন্তু সে সেখানেই থেমে থাকে না। ডাইসু টিভি দেখে দেখে নিজেকে ফিজিক্যালি তৈরি করতে থাকে, কারণ সে যখন এই রুম থেকে বাহিরে বের হয়ে যাবে তখন সেই ব্যক্তির কাছ থেকে বদলা নেবে। ডাইসুকে খাবারের সাথে যে স্টিক দেওয়া হতো সেই স্টিকটিকে দেওয়াল খননের কাজে ব্যবহার করে। এভাবে সে একটি ইট বের করতে পারে। এভাবে করতে করতে 15টি বছর কেটে যায়। একদিন ডাইসুর কাছে একজন মহিলা আসে। মহিলাটি তাকে বলে, তুমি এখন সবুজ গাছের উপরে শুয়ে রয়েছ। তারপর ডাইসু আস্তে আস্তে ঘুমিয়ে পড়ে। যখন সে ঘুম থেকে উঠে তখন সে নিজেকে সুইটকেসের ভিতরে আবিষ্কার করে। ডাইসু আজ 15 বছর পর সূর্যের দিকে তাকিয়েছিল, তাই সে সূর্যের আলো সহ্য করতে অনেক কষ্ট হয়। তারপর যখন সে স্বাভাবিক হয় তখন সে বিল্ডিংয়ের উপর একজন লোককে দেখতে পায়, যে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। সে লোকটির কাছে যায় এবং তার দিকে তাকিয়ে অদ্ভুতভাবে গন্ধ শুঁকতে শুরু করে, কারণ সে অনেকদিন পর একজন মানুষকে দেখতে পেয়েছিল। ডাইসু তার সাথে ঘটে যাওয়া পুরনো সব ঘটনাগুলো আস্তে আস্তে তাকে বলতে থাকে, যাতে সে বেঁচে থাকার জন্য যথেষ্ট আশাবাদী হতে পারে। পরবর্তীকালে ডাইসু সেই স্থান থেকে চলে যায়। পরে দেখা যায় ডাইসুর এত বোঝানোর পরও লোকটি আত্মহত্যা করেছে। এটা দেখে সে অবাক না হয়ে সে হাসতে হাসতে চুপচাপ চলে যায়। ডাইসু জানতে পারে যে এখন 2003 সাল চলছে এবং তার জন্য সবকিছুই নতুন। কাছের বক্সের কাছে বসে সে গভীরভাবে মাছটিকে দেখতে শুরু করে। এই সময় একজন ভিক্ষুক তার কাছে আসে, তাকে কিছু টাকা দেয় এবং একটি মোবাইল ফোন দেয়। সে তাকে বলে এটা তার কাছে রাখতে আর কে কিভাবে কেন দিয়েছে এগুলো জিজ্ঞাসা না করতে। লোকটি আরো বলে, আমাকে শুধু আপনাকে এগুলো দেওয়ার আদেশ করা হয়েছে। পরে সে সেখান থেকে চলে যায়। পরে ডাইসু একটি হোটেলে গিয়ে বসে, তখন তাকে কেউ ফোন করে
সে কলটিকে ধরে জানতে পারে যে এটি সেই লোকের কল যে তাকে বহু বছর ধরে বন্দি করে রেখেছিল। লোকটি জিজ্ঞেস করে মুক্তি পেয়ে তার কেমন লাগছে, কিন্তু ডাইসু তাকে উপেক্ষা করে একটাই প্রশ্ন করে, কেন তুমি আমার সাথে এমনটা করলে? অপহরণকারী তাকে একবার তার জীবনের দিকে তাকিয়ে ভাবতে বলে, তুমি কে এবং তোমার অতীত জীবনে কি করেছিলে? এ কথা বলে কলটিকে কেটে দেয়। ডাইসু বেশ ক্লান্ত ছিল, সে সেখানে অজ্ঞান হয়ে যায়। যখন সে জেগে ওঠে সে একটি অল্প বয়সী মেয়েকে দেখতে পায়, যার নাম মিডু। সে একই হোটেলে কাজ করে এবং সে ডাইসুর লেখা সব ডায়েরিগুলোকে পড়তে শুরু করে। ডাইসু এটা পছন্দ করে না এবং সে তার কাছ থেকে ডায়েরিগুলোকে কেড়ে নেয়। পরের দিন সকালে সে তার হারিয়ে যাওয়া মেয়েটিকে খুঁজতে যায়। সে জানতে পারে যে কেউ তার মেয়েকে দত্তক নিয়েছে, কিন্তু সে এখন এই দেশে থাকে না এবং সে তার স্ত্রীকে মিস করতে শুরু করে। ডাইসু সিদ্ধান্ত নেয় যে তার স্ত্রীকে হত্যা করেছে তাকে খুঁজে বের করা পর্যন্ত সে তার স্ত্রীর কবরে যাবে না। ডাইসু 15টি বছর ধরে মোমো নামে একটি খাবার খেত, তাই সে ওই খাবারের স্বাদটিকে বের করতে বিভিন্ন হোটেল পরিদর্শন করে। এখন সে সেগুলোর কোনোটির স্বাদই উপভোগ করে না। সেই হোটেলের স্বাদ সে আজও বলতে পারেনি। বিভিন্ন হোটেল থেকে খাবারের স্বাদ নেওয়ার পর অবশেষে সে হোটেলে পৌঁছে যায় যার খাবার সে গত 15 বছর ধরে খেয়ে আসছে। ডেলিভারি বয়কে দাওয়া করতে করতে সে পৌঁছে যায় যেখানে তাকে বন্দি করা হয়েছিল। সেখানে বিভিন্ন কক্ষে বন্দি করা রাখা হয় অনেক মানুষকে। এটি ছিল এক ধরনের প্রাইভেট জেল এবং ডাইসু জেলের ম্যানেজারকে ধরে নিয়ে যায়। মুখে কাপড় রেখে সারা শরীরে টেপ লাগিয়ে তাকে বেঁধে ফেলে। সে শুধু একটাই প্রশ্ন করে, এটা করার জন্য আপনাকে কে টাকা দিয়েছে? জেলের ম্যানেজার সব প্রশ্নের উত্তরই অস্বীকার করে। ডাইসুকে বলে সে কোনো কিছুই জানে না। পরে ডাইসু একে একে তার 15টি দাঁত ভেঙে ফেলে, নির্দয়ভাবে দাঁতগুলোকে বের করে দেয়। এর পাশাপাশি সে ওই জায়গার গুন্ডাদের মারধর করে, কিন্তু তারা সংখ্যায় অনেক বেশি ছিল, তাই ডাইসুও আহত হয়ে যায়। এই জন্য সে রাস্তায় এসে পড়ে যায়। পরে একজন লোক তাকে সাহায্য করে এবং তাকে একটি গাড়িতে বসায়। আশ্চর্য বিষয় হলো যে সে তার নাম ধরে ডাকছিল। ফলস্বরূপ ডাইসু তাকে সন্দেহ করতে শুরু করে, কিন্তু তাকে তাড়া করার মতন সাহস আর শক্তি কোনোটাই ছিল না ডাইসুর ভিতরে। যখন ডাইসু জেগে ওঠে তখন সে তার কাছে মিডুকে দেখতে পায়, যে সেলাই করে তার সমস্ত আঘাত নিরাময় করছে। ডাইসু তার সাথে অনেক অডিও টেপ নিয়ে এসেছিল, সেগুলো সে একে একে শুনতে শুরু করে। সে শুধু একটা জিনিস খেয়াল করে, যে লোকটি তাকে অপহরণ করে বন্দি করেছিল সে লোকটি তাকে চাইলে মারতেও পারত। পরে সে তার একই বন্ধুর কাছে যায় যার সাথে সে 15 বছর আগে বিচ্ছিন্ন হয়েছিল, যে ডাইসুকে পুলিশের কাছ থেকে মুক্ত করেছে। তাকে দেখে সে তাকে জড়িয়ে ধরে এবং আবেগপ্রবল হয়ে যায়, কাঁদতে থাকে। পরে সে তার বন্ধুর কম্পিউটারে আইডি লগ ইন করে। যাচাই বাছাই করে তিনি জানতে পারেন যে মামলায় তাকে আসামি করা হয়েছে, অর্থাৎ তার স্ত্রীর হত্যার অভিযোগে, আগামীকাল সেটি শেষ হতে যাচ্ছে। তার মানে ডাইসু সম্পূর্ণরূপে মুক্তি পেতে চলেছে। তার বন্ধু তাকে পরামর্শ দেয়, তোমার আত্মীয় স্বজন এবং আশেপাশের লোকদের কাছ থেকে খুঁজে বের করতে হবে, কারণ তাদের মধ্যে এমন কেউ আছে যে তোমার সাথে এটি করেছে। একথা শুনে সে মেয়েটিকে সন্দেহ করতে শুরু করে, অর্থাৎ মিডুকে, কারণ সে ডাইসুকে কোনো কারণ ছাড়াই সাহায্য করছে। ডাইসু মিডুকে মারধর করার পর সে তাকে বেঁধে রাখে এবং তার তদন্ত শুরু করে। এদিকে তার বন্ধু কল রিসিভ করে তাকে বলে, অপহরণকারীর আইডি চেক করার পর আমি একটি জিনিস যাচাই করতে পেরেছি, সেটি হলো সে কোথায় থাকে। আশ্চর্যের বিষয় হলো ডাইসুর সামনের বিল্ডিংটিতে লোকটি থাকে। ডাইসু সরাসরি সেই বিল্ডিংটিতে চলে যায়। সে একই ব্যক্তিকে দেখতে পায় যে তাকে আহত হওয়ার সময় সাহায্য করেছিল এবং তাকে নাম ধরে ডেকেছিল। এখানে আমরা জানতে পারি তার নাম হলো উজিন। উজিন ডাইসুর দিকে তাকিয়ে হাসতে শুরু করে। এটা দেখে ডাইসু রেগে যায় এবং তাকে গলা চেপে ধরে। সে ডাইসুকে বলে, তুমি যদি আমাকে মারতে চাও তাহলে তুমি আমাকে মারতে পারো। তারপর সে তাকে তার বুক দেখায় যেখানে সেলাইয়ের চিহ্ন রয়েছে। উজিনও তাকে বলে, দেখো, আমার মধ্যে একটি চিপ ডিভাইস রয়েছে, সেখানে একটি রিমোটও রয়েছে। আমি চাইলে রিমোটটিতে টিপ দিয়ে আমার প্রাণ কেড়ে নিতে পারি এবং আমি মৃত্যুকে ভয় পাই না। হ্যাঁ, তুমি যেহেতু জানো আমি তোমাকে অপহরণ করেছি,
তাই আমার কথা মনোযোগ দিয়ে শোনো। কেন আমি তোমাকে 15 বছর ধরে বন্দি করে রেখেছি তা খুঁজে বের করার জন্য তোমার হাতে 5 দিন রয়েছে। এই 5 দিনে যদি তুমি খুঁজে বের করতে না পারো তাহলে আমি আমার নিজেকে শেষ করে ফেলবো। তারপর উজিনও কথা বলে সেখান থেকে চলে যায়। ডাইসু তাকে কিছু না করে সেখান থেকে চলে যেতে দেয়। সে নিজেও জানতে চায় সে কি দোষ করেছিল যার জন্য তাকে এত কঠিন শাস্তি দেওয়া হয়েছে। ডাইসু যখন মিডুর বাড়িতে আসে, জেলের ম্যানেজার ডাইসু এবং মিডুকে বন্দি করে রাখে। সে তার দাঁতগুলোকে ভেঙে ফেলতে চাচ্ছিল, যেমনটা ডাইসু তার সাথে করেছে। এদিকে উজিনোর লোক সেখানে আসে। ডাইসুকে মুক্ত করার জন্য বিপুল পরিমাণ অঙ্কের টাকা ম্যানেজারকে দেওয়া হয়। এতে ম্যানেজার সম্মত হয়ে টাকা নেওয়ার পর ডাইসু এবং মিডুকে ছেড়ে দেয়। যাবার সময় ডাইসু ম্যানেজারকে বলে সে যেই হাতে মিডুর শরীরে স্পর্শ করেছে সেই হাতটি কেটে ফেলবে। ম্যানেজার তাদেরকে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। তারপর তারা দুইজনে সেই জায়গা ছেড়ে অনেক দূরে চলে যায়। তারা দুইজনে একে অপরের একটু কাছে চলে যায়। পরের দিন যখন তারা ঘুম থেকে উঠে তখন তাদের সামনে একটি বক্স দেখতে পায়, যেখানে ম্যানেজারের হাত কাটা ছিল। এবং এটি দেখার পর ডাইসু বুঝতে পারে এটি অবশ্যই উজিনোর কাজ, এবং সে ভাবতে শুরু করে যে তাকে ম্যানেজারের হাত কাটতে হবে। এটা জানলো কিভাবে? ডাইসু সন্দেহ করতে শুরু করে যে উজিনো অবশ্যই তার উপরে নজর রাখছে। তাই সে একটি ইলেকট্রনের দোকানে গিয়ে তার জুতা এবং পোশাক চেক করায়। তারপর সে জানতে পারে যে তার জুতায় একটি যন্ত্র লাগানো ছিল। তার সাহায্যে উজিনো তার কথাবার্তা শুনতে পেত এবং তার উপরে নজর রাখে। যখন ডাইসু ইন্টারনেটে খোঁজাখুঁজি করে তখন একটি স্কুল সম্পর্কে জানতে পারে। এই স্কুলে ডাইসু পড়াশোনা করেছিল। তারপর ডাইসু সেখানে তদন্ত করতে যায়। সে সেখানে একটি মেয়ের কথা জানতে পারে, কিন্তু সেখান থেকে তার ছবিগুলো সরিয়ে ফেলা হয়েছিল। ডাইসু তার বন্ধুকে ডেকে জিজ্ঞাসা করে, তুমি কি এই মেয়েটিকে জানো? সে বলে, হ্যাঁ, সে তোমাদের ক্লাসেই পড়তো, কিন্তু একদিন নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। কারণ সে পুরো স্কুলে কুখ্যাত ছিল। লোকেদের মতে সে ভালো মেয়ে ছিল না। সে অবৈধ সম্পর্ক করেছিল তার চাচাতো ভাইয়ের সাথে। উজিনো তার সিস্টেমের এক পাশে বসেছিল। মেয়েটি সম্পর্কে এই সব কথা শুনে উজিনোর খারাপ লাগে। তাই উজিনো ডাইসুর বন্ধুর কাছে যাওয়ার পর সে তাকে যথেষ্ট মারধর করে একেবারে মেরে ফেলে। সে তাকে বলে, তুমি যেই মেয়েটার সম্পর্কে খারাপ কথা বলছো সে এরকম ছিল না। তারপর সে সেখান থেকে চলে যায়। ডাইসু যখন তার বন্ধুর মৃত্যুর কথা জানতে পারে তখন তার অনেক খারাপ লাগে। সে মনে করে মারা গিয়েছে কারণ সে ডাইসুর বন্ধু ছিল, অর্থাৎ এখন মিডুরও তার জীবনের বিপদ রয়েছে। তাই জেলার ম্যানেজারের কাছে মিডুকে ছেড়ে দেয়, কারণ তারা এখন বন্ধু হয়ে গেছে। আর সে সত্য জানতে একাই চলে যায়। ধীরে ধীরে সে স্কুল ছেড়ে যাওয়ার কথা মনে করতে শুরু করে। যে মেয়েটি আত্মহত্যা করেছিল সে এবং তার ভাই একে অপরের সাথে ঘনিষ্ঠ হয়েছিল, আর ডাইসু তাদের দুইজনকেই দেখেছিল। এখন আমরা জানতে পারি মেয়েটির ভাই হচ্ছে উজিনো। সেই ডাইসুকে বহু বছর ধরে বন্দি করে রেখেছিল। এখন যেহেতু তাকে স্কুল ছাড়তে হবে তাই সে তার বন্ধুকে এই সব কথা বলে, তবে তাকে সতর্ক করে দিয়েছিল যে এটি যেন গোপনই রাখতে, কাউকে এ সম্পর্কে কোনো কিছু না বলতে। আর এটাই ছিল ডাইসুর জীবনে সবচেয়ে বড় ভুল। ডাইসু তার বন্ধুর বিশ্বাসকে ভেঙে ফেলে। কথাটি গোপন না রেখে পুরো স্কুলে এই খবরটি ছড়িয়ে দিয়েছিল। ফলস্বরূপ মেয়েটি তার নিজের জীবন শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য উজিন ডাইসুর উপরে প্রতিশোধ নেয়। অবশেষে ডাইসু জানতে পারে কেন উজিনো তাকে বহু বছর ধরে বন্দি করে রেখেছে। আজ উজিনের দেওয়া 5 দিন পূর্ণ হয়েছে। এখন সে উজিনের কাছে যায় এবং তাকে বলে সে সত্যিটি জানতে পেরেছে। এখন তোমার প্রতিশ্রুতি অনুসারে তোমাকে মরতে হবে। তুমি এতটাই খারাপ মানুষ যে তুমি তোমার বোনকেও ছাড়োনি। তাছাড়া তুমি তার জীবন নিয়েছ যাতে কেউ তোমার অবৈধ সম্পর্কের কথা জানতে না পারে, আর তুমি এটাকে আত্মহত্যার নাম দিয়েছ। তার কথা শোনার পর উজিন হাসতে শুরু করে এবং তাকে বলে যে আমি এটি গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু তোমার মতন পাগল মানুষ যেখানে বাস করে সেখানে এরকম কিছুই সম্ভব না। শুধুমাত্র তুমি এটি প্রকাশ করেছিলে বলে সবাই এটি সম্পর্কে জানতে পেরেছে। সবার চাপে আমার বোন আত্মহত্যা করেছে। আমি তোমাকে একটি মজার জিনিস বলি, আমি তোমাকে আর মিডুকে হিপনোটাইজ করেছি। এর মানে আমি তোমাদের কিছুক্ষণের জন্য মস্তিষ্ক নিয়ন্ত্রণ করেছিলাম। এই কারণে ঘুম থেকে ওঠার পর
তোমাকে যা করতে বলা হয়েছে তুমি ঠিক সেভাবেই সবকিছু করেছ। তুমি আর মিডু একসাথে সময় কাটিয়েছ। তুমি যা করেছ তা জানার পর তুমি আর বাঁচতে চাইবে না, কারণ বাস্তবতা জানার পর তুমি তোমার জীবন নিতে পছন্দ করবে। একথা বলার পর লেজার লাইট একটি বক্সের উপর ইঙ্গিত করে। উজিন ডাইসুকে এটি খুলতে বলে। ডাইসু এটি খুললে সে এর ভিতরে একটি অ্যালবাম দেখতে পায়। এতে ডাইসুর পরিবারের ছবি ছিল। পাতা উল্টাতেই দেখা যায় ছোট বাচ্চা মেয়েটি বেড়ে ওঠার সব ছবি সেখানে ছিল। অ্যালবামের শেষ অংশে মিডুর ছবি দেখা যায়। এর মানে মিডু হলো ডাইসুর রক্ত। এটি তারই মেয়ে, যাকে ডাইসু ভালোবাসত এবং তার সাথে সময় কাটিয়েছে। এটি শুনে ডাইসু অবাক হয়ে যায়, কিন্তু পরে ডাইসু ক্ষিপ্ত হয়ে উজিনকে আক্রমণ করে, কিন্তু উজিনের বডিগার্ড তাকে ধরে রাখে এবং তাকে ধরার পর খারাপভাবে ছুঁড়ে ফেলে। সে তাকে যথেষ্ট মারধর করে। তাকে হত্যা করার আগে উজিন তার বন্দুক দিয়ে তার নিজের বডিগার্ডকে হত্যা করে। এখন উজিন জেলের ম্যানেজারকে ডাকে। আমরা জানতে পারি যে জেলের ম্যানেজারও এর সাথে জড়িত। জেলের ম্যানেজারের সাথে মিডিও ছিল এবং তার সামনে ঠিক একই রকম বক্স ছিল। কিছুক্ষণের মধ্যে মিডিও সব সত্যটুকু জানতে পারবে। ডাইসু ম্যানেজারকে ফোন করে মিডুকে এই সব কিছু সম্পর্কে বলতে নিষেধ করে। পরে ডাইসু রাগ করে উজিনোকে বলে, যদি মিডু এই বিষয়ে জানতে পারে আমি তোমার জীবন শেষ করে দেব এবং তোমাকে টুকরো টুকরো করে দেব। তারপর ডাইসু ভেঙে পড়ে এবং তীব্রভাবে কাঁদতে শুরু করে। সে উজিনোর কাছে ভিক্ষা করতে শুরু করে এবং সে তার সামনে মাথা নত করে। উজিনকে বলে, আমি সারা জীবন তোমার দাস হয়ে থাকব। দয়া করে মিডুকে কোনো কিছু জানিও না। তাকে এমন অবস্থায় দেখেও উজিন তার প্রতি কোনো করুণা করে না, বরং তাকে দেখে হাসতে শুরু করে। এখন ডাইসু জানে কি করলে সে এই গোপনটাকে গোপন রাখতে পারবে। সে একটি কেচি নেওয়ার পর সে তার হাত দিয়ে জিভটি কেটে নেয়। এটি একটি ভয়ঙ্কর দৃশ্য ছিল। ডাইসু এটি করেছে কারণ উজিন তার জিলবাকে পছন্দ করে না। পরে উজিন ম্যানেজারকে কল করে বলে সেই বক্সটিকে না খুলতে। তাকে এভাবে রেখে যেতে যেতে সে বলে, হায়, সবকিছু এখন তোমার কাছে প্রকাশ করা হয়েছে। এখন এই লজ্জা নিয়ে বাঁচবে কি করে? এই বলে সে সেখান থেকে চলে যায়। এদিকে তার চিপ ডিভাইসের রিমোটটি পড়ে যায়। এটি দেখে ডাইসু এটিকে ধরে টিপ দেয়, কিন্তু উজিন অক্ষত থাকে। তার কোনো কিছুই হয় না, কারণ এটি একটি স্পিকারের রিমোট ছিল। সে এখন পর্যন্ত ডাইসুকে বোকা বানাচ্ছিল। এখন উজিন সেই দিনের কথা মনে করতে শুরু করে, যেদিন তার বোন পানিতে ঝাঁপ দিয়ে তার জীবন নিয়েছিল। এখন উজিনের বেঁচে থাকার কোনো উদ্দেশ্য নেই, তাই সে নিজের বন্দুক দিয়ে গুলি করে নিজেকে শেষ করে দেয়। আমরা দেখতে পাই যে ডাইসু লজ্জা নিয়ে বেঁচে রয়েছে। একদিন বিরক্ত হয়ে ওই মহিলাটির কাছে গিয়ে বলে, যেসব স্মৃতিতে আমার মেয়ের নাম আছে সেগুলোকে মুছে দিতে। মহিলাটি তাকে বলে, আমি এটা করব, কিন্তু স্মৃতিগুলোকে মুছে ফেলতে পারবো কিনা জানি না। কিন্তু ডাইসু এখনও এই পরীক্ষাটি করতে চায়, কারণ সে এসব খারাপ স্মৃতি থেকে মুক্তি পেতে চায়। পরে মহিলাটি এই স্মৃতিগুলো মুছে ফেলে এবং ডাইসু যখন চোখ খুলে সে দেখতে পায় মিডু তাকে খুঁজে পাওয়ার জন্য তার কাছে আসছে এবং সঙ্গে সঙ্গে তাকে জড়িয়ে ধরে। ডাইসু মুখে হাসি ছিল, কিন্তু সে পরে কাঁদতে শুরু করে। ডাইসু সবকিছু মনে রেখেছে এবং সবসময় মনে থাকবে, যা তাকে সর্বদাই ব্যথা দেবে। এখন গল্পটি আমাদের এই বার্তাটি দিচ্ছে, আমাদের যতটা সম্ভব ভুলগুলোকে এড়িয়ে চলা উচিত। তবে অন্য কেউ যদি ভুল করে তবে আমাদের এটি গোপন রাখা উচিত এবং এটি কাউকে না বলে নিজের মধ্যে লুকিয়ে রাখা দরকার। যদি আমরা কারো গোপনীয়তাকে আমাদের অন্যদের মতো শাস্তির মুখোমুখি হতে হবে, যা আমাদের সাথে ঘটতে পারে, যেমনটা ডাইসুর সাথে ঘটেছে। তাই সবসময় অন্যের ভুলগুলোকে এড়িয়ে চলতে শিখুন এবং আপনার জিহ্বাটিকে যত সম্ভব নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। এই বার্তা দিয়ে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। দেখা হচ্ছে পরের সিনেমায়। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।